13তম নিবন্ধন পরীক্ষা 2014 এ আসা চূড়ান্ত হিসাব বা আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করা হবে। বরাবরের মতো মাঝখানে সবুজ ঘরে পুরাতন পদ্ধতি এবং ডানের ঘরের নীল কলামে আধুনিক পদ্ধতি আলোচনা করা হলো। সমন্বয় 1 থেকে শুরু করা হচ্ছে। সমপরি মজুত পণ্য মূল্যায়ন 17,300। বিশদ আয় বিবরণীর কৃত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় সবচেয়ে নিচে। বিক্রিত পণ্যের ব্যয় বের করার ঠিক আগেই আমরা সমপরি মজুত পণ্য আউটার কলামে লিখব 17,300 টাকা এবং পুরাতন পদ্ধতিতে আমরা ক্রয় বিক্রয়ের ক্রেডিট করে লিখব। আমরা জানি সমপরি মজুত পণ্য চলতি সম্পদ হিসেবে আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদে চলে যাবে সমপরি মজুত পণ্য, এবং পুরাতন পদ্ধতির উদ্বৃত্ত পত্রে সম্পত্তি পাশে চলে যাবে সমপরি মজুত পণ্য 17,300 টাকা। সমন্বয় 2 30/9/2013 ইং 3,000 টাকায় যন্ত্রপাতি ক্রয় করে ভুলবশত তা ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করা আছে। তো যেহেতু যন্ত্রপাতি ক্রয়, এজন্য এটা যন্ত্রপাতির সাথে যোগ হয়ে যাবে, কিন্তু এটা ভুলবশত ক্রয়ের সাথে যোগ হয়ে আছে। এজন্য আমরা উল্লিখিত যে ক্রয় আছে রেয়াবিলের, সেই ক্রয় থেকে আমরা এই 3,000 টাকা বাদ দিয়ে দেখাবো প্রথমেই। তো এটা আমরা বিক্রিত পণ্যের ব্যয়, যন্ত্রপাতির যে 3,000 টাকা ক্রয় থেকে বিয়োগ করে দেখাবো। ক্রয় দেওয়া আছে 1,03,000 টাকা, এবং যে স্থায়ী সম্পত্তিতে যন্ত্রপাতি, কলকাতা যন্ত্রপাতি আছে, তার সাথে এই 3,000 টাকার যন্ত্রপাতি যোগ করে দেখাবো। তাহলে আমাদের যন্ত্রপাতি স্থায়ী সম্পত্তির 19,600 টাকা, এর সাথে নতুন যন্ত্রপাতি 3,000 টাকা যোগ হয়ে যাবে। তো পুরাতন পদ্ধতিতে একইভাবেই ক্রয় থেকে যন্ত্রপাতির টাকা বিয়োগ হয়ে যাবে এবং সম্পত্তি পাশে কলকাতা যন্ত্রপাতির সাথে যন্ত্রপাতি 3,000 টাকা যোগ হয়ে যাবে। সমন্বয় 2 শেষ। সমন্বয় 3 মজুরি বকেয়া 500 টাকা, পক্ষান্তরে ভাড়া ও কর অগ্রিম 1,000 টাকা। সমন্বয়ে বকেয়া যা আসবে সবগুলো যোগ করে দিব, অগ্রিম যা থাকবে সবগুলো বিয়োগ করে দিব। আর এটা মনে রাখতে হবে, বকেয়া খরচ দায় আর অগ্রিম আয়টা দায়। বকেয়া খরচ ও অগ্রিম আয় এক ধরনের দায়। তাহলে বকেয়া মজুরি, এটা অবশ্যই যেহেতু বকেয়া যোগ করে দিব, আর ভাড়াও করের সাথে অগ্রিম বিয়োগ করে দিব। তো মজুরি অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয় মজুরির লিখতে হবে। মজুরি আমাদের দেওয়া আছে 2,400 টাকা এবং বকেয়া আমরা যোগ করে নিব 500 টাকা। পুরাতন পদ্ধতিতেও একইভাবে আমরা যোগ করে নিয়েছি। যেহেতু বকেয়া খরচ বা বকেয়া মজুরি দায়, এই জন্য আমরা চলতি দায়ে লিখব বকেয়া মজুরি 500 টাকা, এবং উদ্ধৃতপত্রেও পুরাতন পদ্ধতিতে দায় পাশে বকেয়া মজুরি টাকা লিখব। এরপর পক্ষান্তরে ভাড়া ও কর অগ্রিম, এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। পরিচালন ব্যয় ভাড়া রেয়ামিলে দেওয়া আছে 3,200 এবং অগ্রিম আমরা বিয়োগ দিব 1,000 টাকা। একইভাবে পুরাতন পদ্ধতিতে লাভ লোকসান হিসেবে ভাড়া ও কর থেকে অগ্রিম ভাড়া বাদ দিয়ে দেখাবো। আর যেহেতু অগ্রিম খরচ, অগ্রিম আয়টা দায়, তবে অগ্রিম যেহেতু খরচ, এটা চলতি সম্পত্তি আসবে। তাহলে আমরা চলতি সম্পত্তিতে অগ্রিম ভাড়া ও কর 1,000 টাকা চলতি সম্পত্তিতে দেখাবো। একই পাশে উদ্ধৃতপত্রে অগ্রিম খরচ হিসেবে চলতি সম্পত্তি হিসেবে দেখাবো। এরপর সমন্বয় 4 কলকবজা ও যন্ত্রপাতির অপচয় 10%। কলকবজা ও যন্ত্রপাতি আমাদের পূর্বে ছিল 19,600। এরপর আমরা 30/9/2013 সালে নতুন যন্ত্রপাতি ক্রয় করি 3,000 টাকার।
তো যেহেতু অবচয় 10% ধরতে হবে, সেক্ষেত্রে 19,600 টাকার পুরো 10% ধরবো, তাহলে হবে 1960 টাকা। তো 19,600 টাকার 10% ধরবো এবং এটা 12 মাসেরই হিসাব হবে। কিন্তু 3,000 টাকার সম্পূর্ণ 10% ধরা যাবে না, কারণ না এটা বছরের শেষের দিকে, অর্থাৎ 9 তারিখের 9 মাস, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিনা হয়েছে, এই জন্য অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বাকি 3 মাসের উপর অবচয় ধরতে হবে। তাহলে আমরা একটু দেখি অবচয়টা আমরা কিভাবে ধরব। এখানে লিখে রেখেছি 19,600 টাকার উপর 10% সম্পূর্ণ ধরতে হবে এবং 3,000 টাকার 10% ধরব, কিন্তু এটা 3 মাসেরটা ধরবো, এই জন্য আমরা 12 দিয়ে ভাগ করলে 1 মাসেরটা পাবো, এর সাথে 3 গুণ করে দিব, অর্থাৎ 3 মাসেরটা অবচয় বের করব। তাহলে এই 3,000 টাকার 3 মাসের অবচয় সাথে এই 1960 টাকার অবচয় যোগ করে আমরা অবচয় বের করে নিব। তাহলে দেখি অবচয় কত হয়। 2035 টাকা। আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। যন্ত্রপাতি 19,600 10% করলে হয় 1960 টাকা। 1960 টাকা আর এই 3,000 টাকার 10% করলে হয় 300 টাকা। এটা 1 বছরের জন্য, কিন্তু আমরা 3 মাসের হিসাব করব, এই জন্য আমরা 12 দিয়ে ভাগ করে দিব। 3,000 টাকার 10% করলে হয় 300 টাকা। 300 টাকা, এই 300 টাকা ভাগ 12 দিব, 1 মাসের অবচয় পাবো, আর 3 মাসের অবচয় হবে 75 টাকা। এই 75 টাকা আর 1960 টাকা যোগ করলে হয় 2035 টাকা। এটা হচ্ছে কলকবজা ও যন্ত্রপাতির অবচয়। এই অবচয় টাকা বাকি টাকা থেকে বিয়োগ হয়ে চলে যাবে। একইভাবে অবচয় আমরা পরিচালন ব্যয়, কলকবজা ও যন্ত্রপাতির অবচয় দেখাবো। লাভ লোকসানেও খরচ পাশে অবচয়, ডেবিট পাশে কলকবজা ও যন্ত্রপাতির অবচয় দেখাবো, আর উদ্ধৃত পত্রে কলকবজা যন্ত্রপাতির টোটাল থেকে অবচয় টাকা বিয়োগ করে দেখাবো। 5 নম্বর সমন্বয়, বিবিধ দেনাদারের উপর 5% কুঋণ সঞ্চিতি ধরতে হবে। দেনাদার দেওয়া আছে 30,000 টাকা। এটার দেখতে হবে কোনো কুঋণ আছে কিনা। কুঋণ সঞ্চিতি দেওয়া আছে পুরাতন, কিন্তু কোনো কুঋণ দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা দেনাদারের উপর 5% কুঋণ সঞ্চিতি ধরে নিব। দেনাদার আমরা জানি চলতি সম্পত্তিতে চলে আসবে। আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তিতে দেনাদারের পরিমাণ লিখে নিব। মিলে দেনাদার দেওয়া আছে 30,000 টাকা এবং কুঋণ সঞ্চিতি এই 30,000 টাকার 5% ধরলে হবে 1,500 টাকা। তাহলে 3,000 টাকা থেকে 1,500 টাকা বিয়োগ করে দিলে হবে 28,500 টাকা। একইভাবে উদ্বৃত্তপত্রের সম্পত্তি পাশে চলতি সম্পত্তিতে দেনাদার থেকে কুঋণ সঞ্চিতি 30,000 টাকার 5% কুঋণ সঞ্চিতি 1,500 টাকা বিয়োগ হয়ে যাবে। এটা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি। এই জন্য আমরা পরিচালন ব্যয় নতুন কুঋণ সঞ্চিতি হিসেবে লিখব 1,500 টাকা এবং পুরাতন যে কুঋণ সঞ্চিতি ছিল রেওয়া মিলে 300 টাকা, সেটা বিয়োগ দিয়ে দিব, তাহলে হবে 1,200 টাকা। মনে রাখার জন্য আবার বলছি, সমন্বয়তে যে কুঋণ বা কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী ও অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তা পরিচালন ব্যয়ে যোগ হবে এবং পুরাতন কুঋণ সঞ্চিতিটা বিয়োগ হয়ে যাবে। রেওয়া মিলের যে কুঋণ বা অনাদায়ী পাওনা থাকে তার সাথে নতুন কুঋণ ও কুঋণ সঞ্চিতি যোগ হয় এবং পুরাতন যে রেওয়া মিল কুঋণ সঞ্চিতি সেটা বিয়োগ হয়ে যায়। তো একইভাবে লাভ লোকসান হিসাব পুরাতন পদ্ধতিতে নতুন কুঋণ থেকে পুরাতন কুঋণ সঞ্চিতি বিয়োগ করে দেখাচ্ছি। তো সমন্বয় শেষ। এরপর আমরা রেওয়া মিলের 1 নম্বর থেকে আসি। 1 নম্বর এন্ট্রি হচ্ছে মূলধন 52,000 টাকা, যেটা আধুনিক পদ্ধতিতে মালিকানা সূত্রে মূলধনে চলে যাবে। মূলধন 52,000 টাকা এবং পুরাতন পদ্ধতি উদ্বৃত্তপত্রে মূলধন দায় পাশের প্রথম এন্ট্রি হবে
এবং এর থেকে উত্তোলনের টাকা বিয়োগ হয়ে যাবে। তাহলে উত্তোলন দেওয়া হচ্ছে 7,000 টাকা। এটা মালিকানা সত্ত্বে আমরা উত্তোলন বিয়োগ দিব মূলধন থেকে 7,000 টাকা। যদিও এর আগে নিট মুনাফাটা যোগ হয়ে যাবে, এরপর উত্তোলনটা বিয়োগ দিয়ে দিব। তো আমরা পুরাতন পদ্ধতিতে মূলধন থেকে উত্তোলনের টাকা বিয়োগ দিয়ে দিচ্ছি 45,000 টাকা। এরপর প্রারম্ভিক মজুত পণ্য, যেটা বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম এন্ট্রি হবে আউটার কলামে, প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, এবং ক্রয় বিক্রয় হিসাবে প্রথম এন্ট্রি হবে প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট পাশে। ক্রয় দেওয়া আছে 1,03,000 টাকা, ওটা অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং বিক্রয় দেওয়া আছে 1,20,000 টাকা, যেটা প্রথম বিশদ-আয় বিবরণীর প্রথম এন্ট্রি হবে মাঝখানের ঘরে 1,19,000 টাকা বিক্রয়। তো এবং এর থেকে পরের ইয়েতে আছে ফেরত। আমরা জানি বিক্রয় ফেরতটা ডেবিট হয় আর ক্রয় ফেরতটা থাকে ক্রেডিট সাইডে। তাহলে আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরত টাকা বিয়োগ দিয়ে দেখাচ্ছি। তাহলে পুরাতন পদ্ধতিতেও বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে আমরা নিট বিক্রয়ের টাকা একই পাশে, দোনো পাশে একই সংখ্যা পাচ্ছি। একইভাবে ক্রয় থেকে ক্রয় ফেরতের টাকা বিয়োগ দিয়ে যা পাবো, ক্রয় ফেরত থাকে ক্রেডিট পাশে, আমরা ক্রয় ফেরতটা বিয়োগ দিয়ে দেখাচ্ছি। তাহলে আমাদের নিট ক্রয় হয় 97,100 টাকা। পুরাতন পদ্ধতিতেও আমরা এই ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিয়ে পাচ্ছি 97,100 টাকা। এরপর সাধারণ খরচ। সাধারণ খরচ হবে পরোক্ষ পরিচালন ব্যয়, অর্থাৎ যেটাকে আমরা পরিচালন ব্যয় নামেই চিনি। এই সাধারণ খরচ এখানে ডিরেক্ট চলে আসবে, পরিচালন ব্যয় বা পরোক্ষ পরিচালন ব্যয় সাধারণ খরচ আউটার কলমে চলে আসবে, যেটা লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে চলে আসবে 3,000 টাকা। এরপর মজুরি অন্তর্ভুক্ত করা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নিট ক্রয়ের পরবর্তীতে। মজুরি, ভাড়া কর অন্তর্ভুক্ত হয়েছে, ব্যাংক জমা, হাতে নগদ, এগুলো চলতি সম্পদ হিসেবে আসবে আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে ব্যাংক জমা, চলতি সম্পদ আউটার কলামে আমরা ব্যাংক জমা অন্তর্ভুক্ত করছি 4,500 টাকা। পুরাতন পদ্ধতিতে সম্পত্তি পাশে ব্যাংক জমা 4,500 টাকা। এরপর বিবিধ দেনাদার অন্তর্ভুক্ত হয়েছে হাতে নগদ, চলতি সম্পদের প্রথম এন্ট্রি হবে হাতে নগদ 500 টাকা। হাতে নগদ পুরাতন পদ্ধতি উদ্ভিদপত্রের প্রথম এন্ট্রি হাতে নগদ, সম্পত্তি পাশে প্রথম এন্ট্রি হচ্ছে হাতে নগদ 500 টাকা। এরপর বিবিধ পাওনাদার, চলতি দায় আর্থিক অবস্থা বিবরণীতে দায় ও মালিকানা সত্ত্বে চলতি দায় আমরা পাওনাদারের পরিমাণ লিখব, বিবিধ পাওনাদারের পরিমাণ 10,000 টাকা, এবং এটা উদ্ভিদপত্রেও দায় পাশে পাওনাদারের পরিমাণ 10,000 টাকা। এরপর কুড়িন সঞ্চিতি অন্তর্ভুক্ত হয়েছে, কুড়িন থেকে বিয়োগ দিয়ে দিয়েছি, এবং প্রদেয় বিল, এটা চলতি দায় ক্রেডিট পাশে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় প্রদেয় বিলের টাকা অন্তর্ভুক্ত করব 5,600 টাকা। একইভাবে উদ্ভিদপত্রে দায় পাশে প্রদেয় বিলের চলতি দায় হিসেবে 5,600 টাকা লিখব। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা এই আর্থিক অবস্থার বিবরণী বা চূড়ান্ত হিসাব শুরু করার আগে যে প্রশ্নে যে রেওয়ামিলটা পাবো, সেই রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট পাশের যোগ করে দেখব দোনো পাশের ঘরের সংখ্যা সমান আছে কিনা, অর্থের মূল্য সমান আছে কিনা। তো এখানে ক্রেডিট পাশে অর্থের মূল্য 500 টাকা কম ছিল, তো এটা আমরা আগে দিয়ে লিখে নিয়েছি। তো আমাদের পরীক্ষায় প্রশ্ন পাওয়ার সাথে সাথেই ক্যালকুলেটর দিয়ে যোগ করে দেখতে হবে দুই পাশে অঙ্ক সমান আছে কিনা। তো যেহেতু এখানে অনিশ্চিত হিসাব 500 টাকা ক্রেডিট পাশে আসছে, এই জন্য আমরা দায় পাশে অনিশ্চিত হিসাব 500 টাকা লিখব। যদি অনিশ্চিত হিসাব ডেবিট পাশে থাকতো আমরা সম্পত্তি পাশে নিয়ে আসতাম। তো আমরা এখন অনিশ্চিত হিসাব দায় পাশে অনিশ্চিত হিসাব টাকা লিখে দিই, তাহলে আমাদের সম্পূর্ণ যোগ মিলে যাওয়ার কথা। দেখি আমাদের সম্পূর্ণ যোগ মিলেছে কিনা। প্রথমেই আমাদের বিশদ-আয় বিবরণীতে মোট মুনাফা বা মোট লাভ হয় 19,200 টাকা, যা পুরাতন পদ্ধতির সাথে মিলে যায়, এবং
এই টাকা আবার লাভ লোকসান হিসাবের ক্রেডিট পাশে আসবে 19,200 টাকা। এবং এই ক্রেডিট পাশের সকল যোগ থেকে ডেবিট পাশের যোগগুলো বাদ দিয়ে আমরা ডেবিট পাশের সংখ্যাগুলোকে বাদ দিয়ে আমরা নিট লাভ বা নিট মুনাফা পাবো 10,076 টাকা 765 টাকা, যেটা বিশদ আয় বিবরণীতে নিট মুনাফার সাথে মিলে যাচ্ছে। আমাদের এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়ের বা পরোক্ষ পরিচালন ব্যয়ের টাকা 8,435 টাকা বিয়োগ দিলে আমরা নিট মুনাফা পাচ্ছি 10,765 টাকা। এখানে উল্লেখ্য কোনো অপরিচালন আয় বা অপরিচালন ব্যয় ছিল না এবং কোনো পরোক্ষ পরিচালন আয়ও ছিল না। তো এই নিট মুনাফাটা মালিকানা সত্ত্বের নিট মুনাফা মূলধনের সাথে যোগ হয়ে যাবে এবং উত্তোলন থেকে বাদ হয়ে যাবে, তাহলে আমরা মালিকানা সত্ত্ব পাচ্ছি 55,765 টাকা, যেটা উদ্বৃত্ত পত্রের সংখ্যার সাথে মিলে যাচ্ছে। তো আমরা এই মালিকানা সত্ত্বটা বিশ্ব আর্থিক অবস্থা বিবরণীতে দায় ও মালিকানা সত্ত্বে নিয়ে আসব। তাহলে দায় ও মালিকানা সত্ত্বে দীর্ঘমেয়াদী দায়ের সাথে যোগ হয়ে টোটাল দায় হবে 55,765 টাকা। এটির সাথে চলতি দায় একসাথে যোগ করে এবং অনিশ্চিত হিসাব যোগ করে পাচ্ছি আমরা 72,365 টাকা। টোটাল মোট দায় ও মালিকানা সত্ত্ব, এবং এটা মোট মালিকানা সম্পত্তির সমূহের সাথেই মিলে যাচ্ছে 72,765। একইভাবে পুরাতন পদ্ধতিতেও উভয় পাশে মিলে যাচ্ছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।